ধূমপান, মাদক সেবন ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নমস্কার বন্ধুরা, স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যাওয়ার সফরে আপনাকে স্বাগত। আজ আপনাদের জন্য শ্রুতিকথার প্রথম নিবেদন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প কঙ্কাল। প্রধান চরিত্রে গল্পের কথক দাদা, শশীশেখর ও কঙ্কাল। শ্রুতিকথা কখনোই কোনো ভৌতিক বা অলৌকিক বিষয়কে মান্যতা দেয় না। আশা করব আমাদের শ্রোতারাও কেবলমাত্র গল্প শোনার আনন্দেই গল্পগুলো গ্রহণ করবেন। তবে আর দেরি কিসের? কানে কানে হোক কথা, হোক একটা শ্রুতিকথা। আমরা তিন ছেলেবেলার বন্ধু যে ঘরে ঘুমোতাম, তার পাশের ঘরের দেওয়ালে একটা আস্ত নর কঙ্কাল ঝোলানো থাকত। রাত্রে বাতাসে তার হাড়গুলো খট খট শব্দ করে নড়ত। দিনের বেলায় আমাদেরকে সেই হাড় নাড়তে হতো। আমরা তখন পণ্ডিত মহাশয়ের কাছে মেঘনাদ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম। আমাদের অভিভাবকের ইচ্ছা ছিল আমাদেরকে হঠাৎ সর্ববিদ্যায় পারদর্শী করে তুলবেন। তার অভিপ্রায় কতদূর সফল হয়েছে যারা আমাদেরকে জানেন তাদের কাছে প্রকাশ করা বাহুল্য, এবং যারা জানেন না তাদের কাছে গোপন করাই শ্রেয়। তারপর বহু কাল কেটে গেছে। ইতিমধ্যে সেই ঘর থেকে কঙ্কাল এবং আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় চলে গেছে খুঁজে মিল করা যায় না। অল্পদিন হলো কোনো রাতে কোনো কারণে অন্য কোথাও জায়গা না পাওয়ায় আমাকে সেই ঘরে শুতে হয়। অভ্যাস না থাকায় ঘুম হচ্ছে না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সব কটা বেজে গেল। এমন সময় ঘরের কোণে যে তেলের শেড জ্বলছিল সেটা প্রায় মিনিট পাঁচেক ধরে খাবি খেতে খেতে একেবারে নিভে গেল। ইতিপূর্বেই আমাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটেছে, তাই এই আলো নেভায় সহজে মৃত্যুর কথা মনে উদয় হলো। মনে হলো এই যে রাত্রি দুপ্রহরে একটা দীপশিখা চির অন্ধকারে মিলে গেল, প্রকৃতির কাছে এটা যেমন মানুষের ছোট ছোট প্রাণশিখা কখনো দিনে কখনো রাত্রে হঠাৎ নিভে গিয়ে বিস্মৃত হয়ে যায়, সেটাও তেমন। ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়ল। তার জীবিতকালের বিষয় কল্পনা করতে করতে মনে হলো একটা চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেওয়াল হাতড়ে আমার মশারির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সে যেন কি খুঁজছে, পাচ্ছে না, এবং দ্রুত বেগে ঘরময় প্রদক্ষিণ করছে। বুঝতে পারলাম সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা। আমার মাথার মধ্যে বো করে যে রক্ত ছুটছে তাই দ্রুত পদশব্দের মতো শোনাচ্ছে। তবু গা ছমছম করতে লাগলো। জোর করে
এই অকারণ ভয় ভাঙানোর জন্য বলে উঠলাম, কে? পদশব্দ আমার মশারির কাছে এসে থেমে গেল এবং একটা উত্তর শুনতে পেলাম। আমি। আমার সেই কঙ্কালটা কোথায় গেছে খুঁজতে এসেছি। আমি ভাবলাম, নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয়। পাশবালিশটা সবলে আঁকড়ে ধরে চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বললাম, এই দুপুর রাত্রে বেশ কাজটা বার করেছো। তা সে কঙ্কাল নিয়ে এখন কি করবে শুনি? অন্ধকারে মশারির খুব কাছ থেকে উত্তর আসলো, বলো কি, আমার বুকের হাড় যে তারই মধ্যে ছিল। আমার ২৬ বছরের যৌবন যে তার চারদিকেই বিকশিত হয়েছিল। একবার দেখতে ইচ্ছা করে না? আমি তৎক্ষণাৎ বললাম, হ্যাঁ, কথাটা সঙ্গত বটে। তা তুমি সন্ধান করোগে যাও, আমি একটু ঘুমানোর চেষ্টা করি। সে বলল, তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। ৩৫ বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম। এই ৩৫টা বছর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু করে বেরিয়েছি। আজ তোমার কাছে বসে আর একবার মানুষের মতো করে গল্প করি। অনুভব করলাম আমার মশারির কাছে কে যেন বসল। নিরুপায় দেখে আমি বেশ একটু উৎসাহের সঙ্গেই বললাম, সেই ভালো, যাতে মন বেশ প্রফুল্ল হয়ে ওঠে এমন একটা কিছু গল্প বলো তো দেখি। সব থেকে মজার কথা যদি শুনতে চাও, আমার জীবনের কথা বলি। গির্জার ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজলো। যখন মানুষ ছিলাম এবং যখন ছোট ছিলাম, তখন এক ব্যক্তিকে জমের মতো ভয় করতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তার যেমন মনে হয়, আমারও সেরকম মনে হতো। অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যে বড়শিতে গেঁথে আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কিছুতেই তার হাত থেকে পরিত্রাণ নেই। বিয়ের 2 মাস পরেই আমার স্বামীর মৃত্যু হল এবং আমার আত্মীয় স্বজনেরা আমাকে নিয়ে অনেক বিলাপ পরিতাপ করলেন। আমার শ্বশুর অনেকগুলো লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন, শাস্ত্রে যাকে বলে বিষকন্যা, এ মেয়েটি তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। শুনছো? কেমন লাগছে? আমি বললাম, বেশ, গল্পের শুরুটা তো বেশ মজার। তবে শোনো, আনন্দে বাপের বাড়ি চলে আসলাম। ক্রমে বয়স বাড়তে লাগলো। লোকে আমার কাছে লুকোতে চেষ্টা করত, কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তো তোমাকে কখনো দেখিনি। দেখোনি? কেন? আমার সে কঙ্কাল? ঠাট্টা করছিলাম। তোমার কাছে কি করে প্রমাণ করব যে সেই 2টো শূন্য চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা 2টো কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের উপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল? এখনকার অনাবৃত দন্তসার বিকট হাসির সঙ্গে তার কোনো তুলনাই হয় না। এবং
সেই কখানা দীর্ঘ শুষ্ক অস্থিখণ্ডের উপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এত কঠিল কোমল নিটুল পরিপূর্ণতা প্রতিদিন প্রস্ফুটিত হয়ে উঠছিল, তোমাকে তা বলতে গেলে হাসিও পায়, রাগও ধরে। আমার সেই শরীর হতে যে অস্থিবিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করত না। আমি জানি একজন ডাক্তার তার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলেছিল। তার অর্থ এই, পৃথিবীর আর সকল মনুষ্যই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্ত স্থল ছিল, কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে? আমি যখন চলতাম তখন নিজেই বুঝতে পারতাম যে একখানি হীরাখণ্ড নাড়ালে তার চারদিকে যেমন আলো ঝকমক করে ওঠে, আমার দেহের প্রত্যেক গতিতে তেমনই সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লোলে চারদিকে ভেঙে পড়ত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুখানি নিজেই দেখতাম। পৃথিবীর সমস্ত উদ্ধত পৌরুষের মুখে রাশ লাগিয়ে মধুরভাবে বাগিয়ে ধরতে পারে এমন দুখানি হাত। কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাভরণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম। এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ। ইচ্ছে করে আমার সেই 16 বছরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত আর অন্তিম রূপখানা একবার তোমার চোখের সামনে দাঁড় করাই, বহুকালের মতো তোমার দু চোখের ঘুম ছুটিয়ে দিই, তোমার অস্থিবিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি। আমি বললাম, তোমার যদি গা থাকতো তো গা ছুঁয়ে বলতাম, সে বিদ্যার লেশমাত্র আমার মাথায় নেই। আর তোমার সেই ভুবনমোহন পূর্ণ যৌবনের রূপ রজনীর অন্ধকার পটের উপর জাজ্জল্যমান হয়ে ফুটে উঠেছে। আর বেশি বলতে হবে না। আমার কোনো সঙ্গিনী ছিল না। দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিবাহ করবেন না। অন্তঃপুরে আমি একা, বাগানের গাছতলায় আমি একা বসে ভাবতাম সমস্ত পৃথিবী আমাকেই ভালোবাসছে, সমস্ত তারা আমাকেই নিরীক্ষণ করছে। বাতাস ছল করে বারবার আমার পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং যে তৃণাসনে পা দুটো মেলে বসে আছে তার যদি চেতনা থাকতো তবে সে আবার অচেতন হয়ে যেত। কল্পনা করতাম পৃথিবীর সমস্ত যুবা পুরুষ ওই তৃণপুঞ্জ রূপে দল বেঁধে নিস্তব্ধে আমার পায়ের কাছে দাঁড়িয়েছে। মনে অকারণে কেমন বেদনা অনুভব হতো। দাদার বন্ধু শশীশেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ করে আসলেন তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হলেন। আগে আমি তাকে আড়াল থেকে অনেকবার দেখেছি। দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন। পৃথিবীটাকে যেন ভালো করে চোখ মেলে দেখতেনই না। সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকা নয়। এই জন্য সরে সরে একেবারে প্রান্তে গিয়ে আশ্রয় নিয়েছেন। তার বন্ধুর মধ্যে এক শশীশেখর। এই জন্য বাইরের যুবকদের মধ্যে আমি শশীশেখরকেই সর্বদা দেখতাম। আর যখন আমি সন্ধেবেলায়
পুষ্প তরুতলে সম্রাজ্ঞীর আসন গ্রহণ করতাম, তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি এই শশী শেখরের মূর্তি ধরে আমার পায়ের কাছে আসত। শুনছো? কি মনে হচ্ছে? আমি সনিঃশ্বাসে বললাম, মনে হচ্ছে শশী শেখর হয়ে জন্মালে বেশ হতো। আগে সবটা শোনো। একদিন বাদলার দিনে আমার জ্বর হয়েছে। ডাক্তার দেখতে এসেছে। সেই প্রথম দেখা। আমি জানলার দিকে মুখ করেছিলাম, সন্ধ্যের লাল আভাটা পড়ে যাতে রুগ্ন মুখের বিবর্ণতা দূর হয়। ডাক্তার যখন ঘরে ঢুকেই আমার মুখের দিকে একবার চাইলেন, তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে চাইলাম। ডাক্তার নম্র মৃদু স্বরে দাদাকে বললেন, একবার হাতটা দেখাতে হবে। আমি আমার ক্লান্ত সুবল হাতটা বাড়িয়ে দিলাম। একবার হাতের দিকে চেয়ে দেখলাম, যদি নীল রঙের কাঁচের চুড়ি পরতে পারতাম তো আরো বেশ মানাত। রোগীর হাত নিয়ে দেখতে ডাক্তারের এমন ইতস্তত ভাব আগে কখনো দেখিনি। অত্যন্ত অসংলগ্ন ভাবে কম্পিত আঙুলে নাড়ি দেখলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন, আমিও তার অন্তরের নারী কিরূপ চলছে কতটা আভাস পেলাম। বিশ্বাস হচ্ছে না? আমি বললাম, অবিশ্বাসের কোনো কারণ দেখছি না। মানুষের নাড়ি সকল অবস্থায় তো সমান চলে না। কালক্রমে আরো ২-৪ বার রোগ ও আরোগ্য হওয়ার পরে দেখলাম আমার সেই সন্ধ্যাকালের মানুষ সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত হ্রাস হয়ে ক্রমে একটিতে এসে ঠেকেছে। আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে দাঁড়ালো। জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রইল। আমি গোপনে সন্ধেবেলায় একটি বাসন্তী রঙের কাপড় পরতাম। ভালো করে খোপা বেঁধে মাথায় একগাছি বেল ফুলের মালা জড়াতাম। একটা আয়না নিয়ে বাগানে গিয়ে বসতাম। কেন? নিজেকে দেখে কি আর পরিতৃপ্তি হয় না? বাস্তবে কি হয় না? কেননা আমি তো নিজে নিজেকে দেখতাম না। আমি তখন একলা বসে দুজন হতাম। আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম, ভালোবাসতাম, আদর করতাম, অথচ প্রাণের ভিতরে একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যা বাতাসের মতো হু হু করে উঠত। সেই থেকে আমি একলা ছিলাম না। যখন চলতাম নত নেত্রে চেয়ে দেখতাম পায়ের আঙুলগুলো পৃথিবীর উপরে কেমন করে পড়ছে, এবং ভাবতাম এই পদক্ষেপ আমাদের নতুন পরীক্ষোত্তীর্ণ ডাক্তারের কেমন লাগে। মধ্যাহ্নে জানলার বাইরে ঝাঁঝা করত, কোথাও সারা শব্দ নেই। মাঝে মাঝে এক একটা চিল অতি দূর আকাশে শব্দ করে উড়ে যেত, এবং আমাদের প্রাচীরের বাইরে খেলনাওয়ালা সুর ধরে চাই, খেলনা চাই, চুড়ি চাই করে ডেকে যেত।
দুখানা ধপধপে চাদর পেতে নিজের হাতে বিছানা করে শুতাম। একখানি অনাবৃত হাত কোমল বিছানার ওপরে অনাদরে মেলে দিয়ে ভাবতাম, এই হাতখানি এমন ভঙ্গিতে কে যেন দেখতে পেল, কে যেন দুখানা হাত দিয়ে তুলে নিল, কে যেন ইহার আরক্ত করতলের উপর চুম্বন রেখে দিয়ে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে। মনে করো, এইখানেই গল্পটা যদি শেষ হয় কেমন হয়? আমি বললাম, তা মন্দ হয় না, একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেইটুকু নিজের মনে পূরণ করে নিতে বাকি রাতটুকু বেশ কেটে যায়। কিন্তু তাহলে গল্পটা যে বড় গম্ভীর হয়ে পড়ে, এর উপহাসটুকু থাকে কোথায়? ভিতরকার কঙ্কালটা তার সমস্ত দাঁত কটি মেলে দেখা দেয় কই? তারপরে শোনো, একটুখানি পসার হতে আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললেন। তখন আমি তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ওষুধের কথা, বিষের কথা, কি করলে মানুষ সহজে মরে, এসব জিজ্ঞেস করতাম। ডাক্তারের কথায় ডাক্তারের মুখ খুলে যেত। শুনে শুনে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল। ভালোবাসা এবং মরণ, কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখলাম। আমার গল্প প্রায় শেষ হয়ে এসেছে, আর বেশি বাকি নেই। আমি মৃদু স্বরে বললাম, রাত্রিও প্রায় শেষ হয়ে এলো। কিছুদিন ধরে দেখলাম ডাক্তারবাবু বেশ অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ। একদিন দেখলাম তিনি একটু বেশি সেজে গুজে দাদার কাছে তার চুড়ি ধার নিলেন। রাত্রে কোথায় যাবেন? আমি আর থাকতে পারলাম না। দাদার কাছে গিয়ে নানা কথার পরে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ দাদা, ডাক্তারবাবু আজ চুড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? সংক্ষেপে দাদা বললেন, মরতে গেছে। আমি বললাম, না, সত্যি করে বলো না। তিনি আগের থেকে একটু খোলসা করে বললেন, বিয়ে করতে। আমি বললাম, সত্যি নাকি? বলে অনেক হাসতে লাগলাম। অল্প অল্প শুনলাম এই বিয়েতে ডাক্তার 12,000 টাকা পাবেন। কিন্তু আমার কাছে এই সংবাদ গোপন করে আমাকে অপমান করার তাৎপর্য কি? আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরব? পুরুষ মানুষদের বিশ্বাস করবার জন্যে পৃথিবীতে আমি একটি মাত্র পুরুষ দেখেছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করেছি। ডাক্তার রোগী দেখে সন্ধ্যার আগে ঘরে আসলে প্রচুর পরিমাণে হাসতে হাসতে বললাম, কি ডাক্তার বাবু, আজ নাকি আপনার বিয়ে? আমার আনন্দ দেখে ডাক্তার যে কেবল অপ্রতিভ হলেন তা নয়, ভারী বিমর্ষ হয়ে গেলেন। জিজ্ঞাসা করলাম, বাজনা বাদ্য কিছু নেই যে? শুনে তিনি ঈষৎ একটু নিঃশ্বাস ফেলে বললেন, বিবাহ ব্যাপারটা কি এতই আনন্দের?
শুনে আমি হেসে অস্থির হয়ে গেলাম। এমন কথা তো কখনো শুনিনি। আমি বললাম, সে হবে না, বাজনা চাই, আলো চাই। দাদাকে এমনই ব্যস্ত করে তুললাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে প্রবৃত্ত হলেন। আমি শুধুই গল্প করতে লাগলাম, বউ ঘরে আসলে কি হবে, কি করব। জিজ্ঞাসা করলাম, আচ্ছা ডাক্তার বাবু, তখনও কি আপনি রোগীর নাড়ি টিপে বেড়াবেন? যদিও মানুষের, বিশেষত পুরুষ মানুষের মনটা দৃষ্টিগোচর নয়, তবুও আমি শপথ করে বলতে পারি কথাগুলো ডাক্তারের বুকে শেলের মতো বেজেছিল। অনেক রাতে লগ্ন। সন্ধ্যাবেলায় ডাক্তার ছাদের উপর বসে দাদার সাথে দু এক পাত্র মদ খাচ্ছিলেন। দুজনেরই এই অভ্যেসটুকু ছিল। ক্রমে আকাশে চাঁদ উঠল। আমি হাসতে হাসতে এসে বললাম, ডাক্তার মশাই, ভুলে গেলেন নাকি যাত্রার যে সময় হয়েছে? এইখানে একটা সামান্য কথা বলা দরকার। ইতিমধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গরু সংগ্রহ করে এনেছিলাম এবং সেই গরুর কিছুটা সুবিধা মতো লুকিয়ে ডাক্তারের গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম। কোন গরু খেলে মানুষ মরে তা আমি ডাক্তারের কাছে শিখেছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটা শেষ করে কিঞ্চিৎ গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিপাত করে বললেন, তবে চললাম। বাঁশি বাজতে লাগলো। আমি একটি বেনারসি শাড়ি পরলাম। যতগুলো গয়না সিন্ধুকে তোলা ছিল সবগুলো বার করে পরলাম। সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম। আমার সেই বকুল তলায় বিছানা পাতলাম। বড় সুন্দর রাত। ফুটফুটে জ্যোৎস্না সুপ্ত জগতের ক্লান্তি দূর করে দক্ষিণে বাতাস বইছে। জুঁই আর বেল ফুলের গন্ধে সমস্ত বাগান ভরে গেছে। বাঁশির শব্দ যখন দূরে চলে গেল, জ্যোৎস্না যখন অন্ধকার হয়ে এলো, এই তরু পল্লব, আকাশ এবং আজন্মকালের ঘর দৌড় নিয়ে পৃথিবী যখন আমার চারদিক থেকে মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো, তখন আমি চোখ বুজে মৃদু হাসলাম। ইচ্ছা ছিল যখন লোকে এসে আমাকে দেখবে তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে। ইচ্ছা ছিল যখন আমার অনন্ত রাতের বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করব, তখন এই হাসিটুকু এখান থেকে মুখে করে নিয়ে যাব। কোথায় বাসর ঘর? আমার সেই বিয়ের বেশি বা কোথায়? নিজের ভেতর থেকে একটা খটখট শব্দে জেগে উঠে দেখলাম আমাকে নিয়ে তিনটে ছেলে অস্থিবিদ্যা শিখছে। বুকের যেখানে সুখ দুঃখ ধুক ধুক করত, যৌবনের পাপড়ি প্রতিদিন একটা একটা
করে ফুটে উঠত, সেখানে বেত দেখিয়ে কোন অস্থির কি নাম মাস্টার মশাই শেখাচ্ছে। আর সেই যে অন্তিম হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম, তার কোনো চিহ্ন দেখতে পেয়েছি নাকি? গল্পটা কেমন লাগলো? আমি বললাম, গল্পটা বেশ প্রফুল্লকর। এমন সময় প্রথম কাক ডাকলো। জিজ্ঞাসা করলাম, এখনো আছো কি? কোনো উত্তর পেলাম না। ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করলো। শেষ হলো আজকের গল্প কঙ্কাল। কঙ্কালের ভূমিকায় দিয়া, দাদা শশীশেখর ও গল্পের সূত্রধর আমি অনির্বাণ। গল্পের কথক, আবহ নির্মাণ, সমগ্র পরিচালনা এবং পোস্টার ডিজাইন সৌম্যদীপ। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন গল্প এলেই তার নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। শীঘ্রই আমরা হাজির হব আরও একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে।